সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে ছিলাম। সেখানে পররাষ্ট্রনীতি কী, বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একটি বিষয়ে আলোচনা করব, সেটা হলো যে পররাষ্ট্রনীতির উপাদান বা নিয়ামক, যেটাকে আমরা বলতে পারি এলিমেন্টস কিংবা ডিটারমিনেটরস। অর্থাৎ পররাষ্ট্রনীতি ঠিক একটা দেশ কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি তৈরি করে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এই কোনো একটা দেশ পররাষ্ট্রনীতি তৈরি করতে গিয়ে যে বিষয়গুলোর উপর ফোকাস করে, সেই বিষয়গুলোর সাথে সাথে আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে বাংলাদেশ রাষ্ট্র পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে কোন কোন জায়গায় দুর্বলতা প্রকাশ পায় কিংবা কোন কোন জায়গাগুলোকে শক্তি হিসেবে তারা ব্যবহার করে পররাষ্ট্রনীতি তৈরি করে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই আলোচনার মধ্যে জানতে পারবো। তো আমরা প্রথমেই যদি শুরু করি যে পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে সাধারণত দুটি বিষয়কে বা উপাদানকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। সেটা হলো যে অভ্যন্তরীণ উপাদান কিংবা নিয়ামক, আর একটা হলো বাহ্যিক উপাদান। তো অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে কি কি থাকে, যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে তৈরি করে থাকে। আমরা প্রথমে এই অভ্যন্তরীণ উপাদানগুলো যদি একটু খেয়াল করি, দেশের আকার এবং আয়তন। অর্থাৎ একটা দেশ ঠিক আকার বা আকৃতিতে কত বড়, সেটা কিন্তু অন্যান্য রাষ্ট্রের কাছে একটা বিষয় হিসেবে উপস্থাপিত হয় যে অমুক দেশ এত বড় বা অমুক একটা ছোট্ট দেশ আকার বা আকৃতিতে। অর্থাৎ এই যে আকার এবং আকৃতির কারণে অন্য দেশগুলোর কাছে সংশ্লিষ্ট দেশ সম্পর্কে একটা ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু এই আকার বা আয়তন কিন্তু কি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে অভ্যন্তরীণ উপাদানের মধ্যে। আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ, কিংবা প্রায় 56,000 বর্গ মাইলের একটি দেশ। পৃথিবীতে যত দেশ আছে আয়তনের দিক দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে দেখব যে বাংলাদেশ 92তম দেশ আয়তনের দিক থেকে। তার মানে বাংলাদেশের চেয়ে আরও 91টি আকার আকৃতির চেয়ে বড় দেশ আছে। আমরা যদি পৃথিবীর সুপার পাওয়ার কান্ট্রিজগুলো লক্ষ্য করি, সেখানে আমেরিকার যে আয়তন, চায়না, ভারত, রাশিয়া, বিশাল বিশাল আয়তনের দেশ, সেই তুলনায় কিন্তু বাংলাদেশ খুবই ক্ষুদ্রতর একটি দেশ। তো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি ভূগোল। অর্থাৎ ভৌগোলিকভাবে একটা রাষ্ট্র ঠিক কোন জায়গায় অবস্থিত, সেটাও কিন্তু তার পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে যদি আমরা বাংলাদেশের কথাটা একটু বলতে চাই, তাহলে এই ভৌগোলিক উপাদানের যে গুরুত্ব পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে সহজেই বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি বাংলাদেশের ম্যাপটি খেয়াল করো, আমরা সেখানে লক্ষ্য করি যে প্রায় 3 পাশে, অর্থাৎ পশ্চিম, উত্তর এবং পূর্ব, এই সাইড আমরা কিন্তু ভারত দ্বারা আবৃত। আর দক্ষিণাঞ্চলে কি বঙ্গোপসাগর। এই যে ভারত দ্বারা আমরা 3 পাশে মানে একটু আটকিয়ে আছি, তার কারণে কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই একটু ভারতের উপর পরনির্ভরশীলতা তৈরি হয়েছে। আবার একই সাথে সুবিধাও হয়েছে কি, দক্ষিণে আমরা চাইলেই সমুদ্রপথে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাণিজ্য, সামরিক মহড়া বা নানান ক্রিয়া কিন্তু করতে পারি। এটা কিন্তু একটা আমাদের বাড়তি সুবিধা। আবার আমরা যদি একই সাথে লক্ষ্য করি, ভুটানের মতো একটা দেশ ল্যান্ড লকড, চারিপাশেই অন্যান্য দেশ, মানে সমুদ্রপথ বা পানিপথ ওইভাবে নেই যে স্বাধীনভাবে বেরিয়ে যাওয়ার জন্য। তার মানে নেপাল কিংবা ভুটানের জন্য এটা একটা অসুবিধা। তার মানে ভৌগোলিক অবস্থানটা পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি সংস্কৃতি।
আজকাল পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে উন্নতর সংস্কৃতি বা প্রভাবশালী সংস্কৃতি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সংস্কৃতির যে একটা বিশাল মাপকাঠি আমরা প্রায়শই বলে থাকি, কিন্তু বহির্বিশ্বে সেই বিষয়ের প্রচারণা কিংবা প্রভাব তেমন লক্ষ্য করা যায় না। সংস্কৃতির প্রভাবের ক্ষেত্রে এগিয়ে যে রাষ্ট্রগুলো বা যে অঞ্চলগুলো আমরা যদি একটু খেয়াল করি, সেটা আমেরিকা, তারপরে ইউরোপ, চায়না, জাপান কিংবা ভারত, তারা কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশ্বব্যাপী একটা দারুণ প্রভাব বিস্তার করেছে। সেটা নানান কালচারাল প্রোগ্রাম কিংবা সিনেমা দ্বারা হলেও আমরা হলিউড কিংবা বলিউডের যে সিনেমাগুলো দেখি তাতেই আমরা বুঝতে পারি যে সংস্কৃতিতে এই সুপার কান্ট্রিজগুলোর কী প্রভাব রয়েছে। আমরা যদি বাংলাদেশের সাথে একটু তুলনা করে দেখি, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দারুণভাবে পিছিয়ে রয়েছে। তার মানে সংস্কৃতি ও পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিহাস কিংবা ঐতিহ্যর কথা বলি, আমরা একটা বিষয় জানি, যারা জয়ী হয় ইতিহাসে মূলত তাদের কথাই লেখা থাকে। তো যারা ক্ষুদ্র, সেটা অর্থনৈতিকভাবে হোক কিংবা সামরিকভাবে হোক বা অন্য যে কোনোভাবেই হোক, তাদের ইতিহাসে তেমন একটা লিপিবদ্ধ হয় না। কারণ আমরা সবসময় জানি ইতিহাস যারা জয়ী হয় তারাই ইতিহাসটা লেখে। অর্থাৎ ইতিহাসের কিন্তু একটা দারুণ প্রভাব রয়েছে। কেননা আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করি, সেটা এইরকম যে পৃথিবীতে যত দেশই থাকুক না কেন, তার শিক্ষা ব্যবস্থায় মানে পড়ানোর কৌশলের মধ্যে আমরা প্রায়শই দেখি যে গ্রিকদের যে অবদান, যেমন যেখানে আলেকজান্ডার, সক্রেটিস, প্লেটো, হ্যাঁ, অ্যারিস্টটল, তাদের কিন্তু পড়া হয় না এমন কোনো মানে দেশ বা শিক্ষা ব্যবস্থা নাই। হ্যাঁ, আবার গ্রিকদের বিজয়ের গাথা, সেটা কিন্তু সর্বজন বিদিত। আবার পার্সিয়ানদের বিজয়ের গাথা, আবার ইন্ডিয়ানদের পরাজয়ের গাথা, এই বিষয়গুলো কিন্তু মানে ঐতিহাসিকভাবে আমরা কিন্তু এই ভারতীয় যে সাবকন্টিনেন্ট, সেখানে কিন্তু পিছিয়ে। সেক্ষেত্রে ইউরোপ, আমেরিকা বা পার্সিয়ান বা গ্রিকরা কিন্তু এগিয়ে। তারপরে ইতিহাসে আমরা বেস্ট বা বেটার, সেই ব্যাপারটা দিয়েও কিন্তু পররাষ্ট্রনীতি একটা ডমিনেন্ট ফরেন পলিসি কিন্তু তৈরি করা সম্ভব। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রিসেন্টলি ইন্ডিয়া ভালো করছে, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান বা ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায় না। তাই সেক্ষেত্রেও ইতিহাস একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আসি অর্থনৈতিক উন্নয়ন। পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে একটা রাষ্ট্র কতটা স্বাবলম্বী, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন জানি, পৃথিবীতে অর্থের উপর ভিত্তি করে দেশগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়: উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল। তো যারা উন্নত রাষ্ট্র, তারা সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, নানানভাবে উন্নয়নের ঠিক শীর্ষে অবতরণ করেছে, বিধায় তারা উন্নত দেশ হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু উদাহরণ টানি, আমরা ঠিক এখনও উন্নয়নশীল হয়ে উঠতে পারিনি, এই উন্নয়নশীল হওয়ার পথে আছি। সো আমরা যদি উন্নত হতে পারিনি, উন্নয়নশীলের পথে আছি, কাজে আমাদের ফরেন পলিসি খুব অ্যাগ্রেসিভ হবে না ডিপেন্ডেন্সি টাইপের হবে, সেটা কিন্তু অর্থনৈতিক কাঠামো দেখলে অনেকটাই বোঝা যায়। কাজেই সেই বিষয়টাও কিন্তু আমরা এই ফরেন পলিসির উপাদানের মধ্যে লক্ষ্য করি। প্রযুক্তি, আমরা জানি বিশ্বব্যাপী গত 2-3 দশকে প্রযুক্তির যে একটা রমরমা অবস্থা, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে এই প্রযুক্তি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ পৃথিবীর উন্নত দেশগুলো তার প্রযুক্তি উন্নত কিংবা উন্নয়নশীল কিংবা অনুন্নয়নশীল দেশের কাছে বিক্রি করার জন্য কিন্তু তার ফরেন পলিসিকে দারুণভাবে সাজিয়ে থাকে। আমরা লক্ষ্য করি জাপান, রাশিয়া, চীন, ইউরোপ এবং আমেরিকা, তাদের প্রযুক্তির যে রমরমা ব্যবসা, সেটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলার জন্যে বা চূড়ান্ত পরিণতির জন্য তারা কিন্তু ফরেন পলিসির মধ্যে বিষয়গুলো উপস্থাপন করে। এরপরে আমরা আসি জাতীয় ধারণ ক্ষমতা। অর্থাৎ একটা রাষ্ট্র ঠিক কী ফিজিবিলিটি ধারণ করে, সেই সমস্ত সক্ষমতার উপরে ভিত্তি করেও কিন্তু একটা রাষ্ট্রের ফরেন পলিসি তৈরি হতে পারে। অর্থাৎ
তার ভিতরে কি কি শক্তিশালী উপাদান আছে, তার জনসংখ্যা কীরকম, জনসংখ্যার দক্ষতা কীরকম, তার শিক্ষা পদ্ধতি কীরকম। হ্যাঁ, এই যে একটা সুস্বাস্থ্যের দিকে যাওয়া এটা রাষ্ট্রকে নিয়ে, সেই ধারণ ক্ষমতা কিন্তু পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের মনোবল, জনগণ ঠিক কতটা মানসিকভাবে দৃঢ় সেই বিষয়েও কিন্তু জাতীয় শক্তি নির্ধারণের ক্ষেত্রে কাজ করে, এবং জাতীয় শক্তি নির্ধারণ পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ যে জাতির মানুষ মানসিকভাবে যতটা দৃঢ়, পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী, তারা সব ক্ষেত্রে, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আনতে পারে। কাজেই জনগণের মনোবল থাকলে সেই জনগণের মধ্য থেকেই তো আসলে কি হবে, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, জাতীয় নেতৃত্ব কিংবা আন্তর্জাতিক নেতৃত্ব তৈরি হবে। তার মানে জনগণের মনোবল এই পোস্টগুলোতে অবস্থানরত ব্যক্তিদের কিন্তু মানসিকভাবে চাঙ্গা করে, এবং যারা ফরেন পলিসি মেক করে তাদের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম হওয়ার কথা নয়। এরপরে আমরা আসি রাজনৈতিক জবাবদিহিতা, অর্থাৎ রাজনৈতিক দল কিংবা যারা সরকারে আসে, রাষ্ট্র পরিচালনা করে, সেই সমস্ত ব্যক্তিবর্গ কিংবা প্রতিষ্ঠান পলিটিক্যালি কতটা জবাবদিহিতার মধ্য দিয়ে তাদের দৈনন্দিন ক্রিয়া শেষ করে, সেই বিষয়টা কিন্তু পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেননা জবাবদিহিতার ব্যাপার যদি না থাকে, সেক্ষেত্রে আভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকতে পারে সংশ্লিষ্ট রাষ্ট্রটি। ফলশ্রুতিতে সে বহির্বিশ্বে নিজের দেশ বা নিজের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে উপস্থাপন করার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকবে। আমরা দেখি উন্নত রাষ্ট্রগুলো, ইউরোপ, আমেরিকা, জাপান, রাশিয়া কিংবা চীন, তারা কিন্তু পলিটিক্যালি অ্যাকাউন্টেবিলিটির যে ব্যাপারটা, সেই বিষয়টা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয় বিধায় অভ্যন্তরীণ সমস্যাগুলো মিটিয়ে না তারা বহির্বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। আমরা লক্ষ্য করি যে অনুন্নয়নশীল কিংবা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এই যে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা কিন্তু ভীষণভাবে ভঙ্গুর। ফলশ্রুতিতে এখানে করাপশনের মতো ব্যাপারটা খুবই অ্যাভেলেবেল দেখা যায়। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও এমনটি দেখতে পাই যে বাংলাদেশ বেশ কয়েকবার এই করাপশন পারসেপশন যে ইন্ডেক্স, সেখানে প্রথম দিকে ছিল এবং ক্রমান্বয়ে উন্নত হচ্ছে, কিন্তু সেই অবস্থা থেকে খুব বেশি পরিবর্তন হয়নি। এখানে রাজনৈতিক জবাবদিহিতার ব্যাপারটাও কিন্তু কি এই পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা দেখব নেতৃত্ব, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার উপরে আসলে বিশাল ভূমিকা তৈরি, বিশাল ভাবে আসলে পররাষ্ট্রনীতি তৈরি করা সম্ভব। যিনি একটা রাষ্ট্র পরিচালনা করেন তার নেতৃত্বের ধরন কী, অ্যাগ্রেসিভ না ডিপেন্ডেবল না মডারেট না সোসাইটি ওরিয়েন্টেড, পিপল ওরিয়েন্টেড না খুব বেশি ডিপ্লোম্যাটিক, এই যে চতুরতার ব্যাপারগুলো আছে, এই রাষ্ট্র কিংবা দেশের নেতা ঠিক কীভাবে এটা উপস্থাপন করতে পারে, সেই বিষয়গুলোর উপরেও আসলে পররাষ্ট্রনীতি তৈরি করা সম্ভব। আমরা মোটা দাগে এই দেখলাম যে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে অভ্যন্তরীণ উপাদানগুলো কী কী থাকতে পারে, এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশের যে অভ্যন্তরীণ উপাদান রয়েছে পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে, দুই একটি জায়গায় সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আমরা এখন দেখব যে বাহ্যিক উপাদানগুলো কী কী রয়েছে। একটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে বাহ্যিক উপাদানগুলো কী কী খেয়াল করে, সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। আমরা প্রথমেই দেখছি যে শক্তি কাঠামো, স্ট্রাকচার অফ পাওয়ার, অর্থাৎ একটা রাষ্ট্র আন্তর্জাতিক পরিসরে পাওয়ারের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের মধ্যে ঠিক কোন জায়গায় অবস্থান করছে। সেক্ষেত্রে অর্থনীতি এবং সামরিক শক্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামরিকভাবে সংশ্লিষ্ট দেশটি পৃথিবীতে ঠিক কীরকম প্রভাব বিস্তার করে থাকতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে চায়না, রাশিয়া, আমেরিকা এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ, যেমন ফ্রান্স, তারপরে যুক্তরাজ্য এবং
জার্মানি, তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে অস্ত্র ব্যবসা করে, হ্যাঁ, নিজেদের অস্ত্র কিংবা সামরিক শক্তি যে বিশাল সেটা জানান দেওয়ার ছাড়াও অস্ত্রের যে একটা রমরমা ব্যবসা করে এবং শক্তি সাম্যের যে একটা শীর্ষে তারা অবস্থান করছে, সেই বিষয়টা কিন্তু উপস্থাপিত হয়। আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি যে সামরিক শক্তিতে বা শক্তি সাম্যের দিক থেকে কোন রাষ্ট্র ঠিক কোন পজিশনে আছে, বাংলাদেশের উদাহরণটা যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি, যে পৃথিবীতে যতগুলো দেশ আছে সামরিক শক্তিতে বাংলাদেশ কিন্তু 45তম। তার মানে বাংলাদেশের আগে আরও 44টি দেশ আছে যারা কিনা সামরিকভাবে বাংলাদেশের চেয়ে উন্নতর দেশ। তার মানে কে কোন অবস্থানে আছে সামরিকভাবে কিংবা শক্তির প্রেক্ষাপটে, সেটা কিন্তু তার পররাষ্ট্রনীতি তৈরি করতে সহজ করে দেয়। যেমন বাংলাদেশ 45তম হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু চাইলেই যেইখানে সেখানে কি করতে পারবে না, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এগুলো কিন্তু স্থাপন করতে পারবে না। কিন্তু আমরা আমেরিকা, রাশিয়া কিংবা চীনের কথা যদি খেয়াল করি, তারা এত পাওয়ারফুল যে পৃথিবীর বিভিন্ন দ্বীপ দখল করা, সেখানে সৈন্য মোতায়েন করা বা হলো কোনো দেশের দিকে ট্যাঙ্ক তাক করে রাখা বা বোমারু বিমান নিয়ে রাউন্ড দেওয়া, কোনো দেশের সীমান্তের কাছে চলে যাওয়া, এই অবস্থানগুলো আমাদের কিন্তু নেই, কারণ সামরিকভাবে আমরা কিন্তু পিছিয়ে বা শক্তির দিক থেকে আমরা পিছিয়ে। ওকে ফাইন, এবার আমরা আসবো যে আভ্যন্তরীণ সংস্থা। পৃথিবীর এখন প্রায় প্রত্যেকটা দেশই, সেটা ছোট হোক বড় হোক বা মাঝারি সাইজের দেশ হোক না কেন, সবারই কিছু কর্পোরেট সংস্থা নিজ দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করার সুযোগ তৈরি করছে। এক্ষেত্রেও সামরিক শক্তির মতোই আমরা দেখি চীন, রাশিয়া, জাপান, কোরিয়া, ইউরোপ, আমেরিকার উল্লেখযোগ্য দেশের কোম্পানিগুলো উন্নয়নশীল কিংবা অনুন্নত দেশ, এশিয়া কিংবা আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকাতে রমরমা ব্যবসা করছে। অর্থাৎ এই ইন্ডেক্সটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে কী পরিমাণ কোম্পানি অন্য জায়গায় যে বিজনেস করে প্রফিট নিয়ে আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাবকন্টিনেন্টের দেশগুলো একটু পিছিয়ে। ইন্ডিয়া এখন অনেক কিছু করতেছে, বাংলাদেশের কয়েকটি কোম্পানি এরকম করছে, কিন্তু সেক্ষেত্রে আমরা ওই ইউরোপ, আমেরিকা, জাপান, রাশিয়া, কোরিয়া এবং চীনের কোম্পানিজগুলোকে দেখি তারা বহির্বিশ্বে ব্যাপক আকারে তাদের দেশ কিংবা রাষ্ট্রের হয়ে ব্যবসা বাণিজ্য করে অর্থ নিজ দেশে নিয়ে আসে। এই ইন্ডেক্সটাও কিন্তু এই বাহ্যিক উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ, যেটা ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা দেশই লক্ষ্য রাখে। সেই দৃষ্টিকোণ থেকে চায়নার যে পররাষ্ট্রনীতি হবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিশ্চয় এক হবে না। এরপরে যে পয়েন্ট আছে জোট সমূহ। আমরা জানি পৃথিবীতে নানান জোট রয়েছে, কমন জোট যেমন জাতিসংঘ কিংবা কমনওয়েলথ কিংবা ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট। তো এগুলো হলো খুব কমন হলো জোট। এই কমন জোটগুলো বাদে আমরা যদি দেখি D8, G7, হ্যাঁ, তারপরে আরও যেমন হলো ন্যাটো, এই যে গুরুত্বপূর্ণ যে জোটগুলো আছে, জোটগুলো কখনো রাজনৈতিক কখনো সামরিক, হ্যাঁ, এই জোটগুলোতে যারা ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং বেশি প্রভাব বিস্তার করে, তারাও তাদের কিন্তু ফরেন পলিসির দৃষ্টিভঙ্গি ডিফারেন্টই আলাদা। এবং ন্যাটোতে কিন্তু সব দেশ নেই, 28টির মতো দেশ আছে। তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো তারা ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে ঠিক ওই রকম একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে। আবার ইউরোপীয় ইউনিয়নের যারা সদস্য, 27টি দেশ সদস্য, তার কিন্তু ফরেন পলিসির দৃষ্টিভঙ্গি অন্যরকম এবং তাদের প্রতি সবার দৃষ্টিভঙ্গিও অন্য থাকে। আবার আমরা যদি দেখি G7, হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর 7টি উন্নত বা শিল্পোন্নত দেশগুলোর একটি সংগঠন, তাদের তো ফরেন পলিসি বাংলাদেশ কিংবা ভারতের মতো হবে না। তারা হলো মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো তাদের ফরেন পলিসি কিন্তু ওই রকম হবে। সেই জন্য আমরা বলছি যে কোন রাষ্ট্র কোন জোটের মধ্যে আছে তার উপরে ভিত্তি করেও কিন্তু তার পররাষ্ট্রনীতি ওইভাবে তৈরি হয় এবং অন্যদের দৃষ্টিভঙ্গি ওইভাবে উপস্থাপিত হয়। এরপরে আমরা বিশ্ব জনমত। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আমরা যদি বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ বাদ দিলাম, আমরা যদি বলি ভুটান এবং আমেরিকা, তো পৃথিবীর অনেক দেশই হয়তো বা ভুটানের নামই শোনে নাই বা অনেক দেশের মানুষ। আবার আমেরিকা বললে প্রত্যেকটা দেশের একদম নিম্ন থেকে উপরের লেভেলের লোক পর্যন্ত আমেরিকার নাম জানে, কিংবা আমেরিকার প্রেসিডেন্টের নাম, আমেরিকার জীবন ব্যবস্থা, রাজনীতি, সামরিক সব জানে। অর্থাৎ বিশ্ব জনমতের মস্তিষ্কের মধ্যে কোন দেশটা কী অবস্থায় রয়েছে
তার উপরে ভিত্তি করেও কিন্তু কি হবে, তার উপরে ভিত্তি করেও কিন্তু একটা দেশের পররাষ্ট্রনীতির বাহ্যিক উপাদান তৈরি হতে পারে। তো মোটা দাগে এই হলো একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্র এই দুটি উপাদানগুলো লক্ষ্য রেখে তারপরেই না তার পররাষ্ট্রনীতি তৈরি করে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।